নমস্কার। আমার আজকের এই প্রতিবেদনের থাম্বনেল দেখে এটা আপনাদের মনে হতে পারে যে সম্প্রতি তো দোল উৎসব শেষ হয়ে গেছে, হোলি উৎসবও শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে রাজ্যে এমন কোনো নির্বাচন হয়নি যে নির্বাচনের ফলে কোনো একটি জয়ের ফলে কোনো একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা আনন্দ উৎসব করবে। তাহলে কিসের আবির খেলা, কিসের নাচ গানে মাতোয়ারা? দেখুন, নাচ গান আবার আনন্দ উৎসব কখন করে? কোনো একটি বিষয়ে যদি জয় লাভ করে কোনো একটি গোষ্ঠী, তাহলে পরে বা কোনো একটি আহ, দল, তাহলে পরে তারা আবির খেলে নাচ গান করে তারা তাদের আনন্দের বহিঃপ্রকাশ করে থাকে। অর্থাৎ এগুলো হচ্ছে আবির খেলা, নাচ গান, এগুলো হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ। কোথায় এমন ঘটনা ঘটলো, এরকম বহিঃপ্রকাশ ঘটলো আনন্দের? কেন বা আবির খেলা? এরকমই একটি ঘটনা ঘটেছে নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের পাতিলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম রয়েছে। সেই গ্রামে একটি জনগোষ্ঠী, একটি আহ, কিছু অংশের মানুষ তারা একটি নির্দিষ্ট জয় পেয়েছে। কি জয়, জয়, কেন আবির খেলা, সেই কথা বলবার জন্যই আপনাদের সামনে আমার আজকের প্রতিবেদন নিয়ে হাজির হলাম। আমি প্রিন্স মণ্ডল, নজর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যে কথা বললাম, নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের পাতিলবেড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি গ্রাম রয়েছে যেখানে 160টি পরিবারের বসবাস। যেটা জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তারা স্থানীয় শিব মন্দিরে প্রবেশ করবার অধিকার ছিল না। সেখানে শিব পূজায় তাদের অংশগ্রহণ করবার বা মন্দিরে ঢুকে পুজো অর্চনা করবার অধিকার নাকি তাদের ছিল না। এই নিয়ে সেই 160টি পরিবার দীর্ঘ লড়াই করেছে। কিন্তু যেহেতু ওই একটা গোষ্ঠী তারা লড়াই করছে, তারা সেইভাবে সফল হতে পারেনি। পরবর্তীকালে সামাজিক ন্যায় মঞ্চ এবং ওখানকার স্থানীয় কিছু মানুষজন ঐক্যবদ্ধভাবে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলনটা করতে থাকে, যাতে ওই 160টি পরিবার তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তারা ধর্ম আচার করতে পারে। সেই জন্য পরবর্তীকালে আদালতের দ্বারস্থ হন এবং আদালত থেকে আদেশ দেওয়া হয়, যেটা আমরা জানতে পেরেছি, যাতে করে ওই 160টি পরিবার স্থানীয় শিব মন্দিরে প্রবেশ করতে পারে। আদালত থেকে প্রবেশ অধিকার পাওয়া গেছে এবং ওখানকার সামাজিক ন্যায় মঞ্চ এবং কিছু সমাজের উৎকৃষ্ট চিন্তা ভাবনার মানুষ তাদের ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে ওখানকার যে জেলা শাসকের দপ্তরে 4 জনের প্রতিনিধি দল যান। সেখানকার সিপিএম এর প্রাক্তন সাংসদ অলোকেশ দাসের নেতৃত্বে তারা জেলা শাসকের কাছে এটাই দরবার করেন, যাতে করে ওখানকার যে শিব মন্দিরের যে অনুষ্ঠান, সেখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং নির্বিঘ্নে যাতে ওই 160টি পরিবার হচ্ছে পুজো অর্চনা করতে পারে। সেই জয়টা তারা পেয়েছে এবং সেই জয়ের আনন্দে তারা হোলি খেলছে, তারা আবির খেলছে, নাচ গানে মাতোয়ারা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ওই 160টি পরিবারের মন্দিরে প্রবেশ করবার অধিকার ছিল না? যেটা জানা গেছে, ওই 160টি পরিবার তারা হচ্ছে তফসিলি সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ সমাজের একটা অংশ উচ্চ সম্প্রদায় যারা, তারা মনে করে সমাজের তফসিলি সম্প্রদায়ভুক্ত বা তাদের তৈরি করে দেওয়া নিচু সম্প্রদায়ের মানুষ যারা, দলিত মানুষ যারা, তারা হয়তো মন্দিরে প্রবেশ করবার অধিকার নেই। এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে বলেই তারা মন্দিরে প্রবেশ করতে পারছিলেন না এতদিন। কিন্তু আমার এখানে একটা বড় প্রশ্ন, তা হলো আমাদের রাজ্যে এখন এই মুহূর্তে রাজ্য রাজনীতি যে পথে বয়ে চলেছে, একটা অংশ বলবার চেষ্টা হচ্ছে তারা মুসলিম সম্প্রদায়ের হচ্ছে উন্নয়নকল্পে মুসলিম ধর্ম রক্ষার স্বার্থে তারা লড়াই করছে। সেটা আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। বিধানসভা থেকে শুরু করে সারা রাজ্যব্যাপী এরকম একটি পরিবেশ তৈরি করা হয়েছে যে একটা অংশ বলছে মুসলিম সম্প্রদায় রক্ষা করবার জন্য আমরা সবসময় থাকবো, আর একটা অংশ বলছে যে হচ্ছে হিন্দু ধর্ম রক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে রক্ষা করবার জন্য আমাদেরকে হচ্ছে আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে সহযোগিতা করো, যাতে করে আগামী দিনে আমরা আরো বেশি সংখ্যক জনপ্রতিনিধি অর্জন করে যাতে রাজ্যের প্রশাসনিক ক্ষমতাটা আমরা অর্জন করতে পারি। এই যে রাজনৈতিক হচ্ছে ব্যবস্থা বা রাজনৈতিক প্রচার চলছে আমাদের রাজ্যে, এর মধ্যে দুটো রাজনৈতিক দল এই কাজটা বেশি করছে। সেটা হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল হচ্ছে বঙ্গ বিজেপি।
তাদের নেতা শুভেন্দু অধিকারী সারা রাজ্য চষে ফেলছেন। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের ঐক্যবদ্ধ করেই হিন্দু ধর্ম রক্ষা করতে হবে, হিন্দু ধর্মের মানুষদের রক্ষা করতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারাও দেখতে পাচ্ছি, হুমায়ুন কবির থেকে শুরু করে ফিরহাদ হাকিম, একাধিক নেতা তার মধ্যে নেমে পড়েছেন। ওই সিদ্দিকুল্লাহ, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফুরফুরা শরীফের তহা সিদ্দিকের মতো মানুষ, এরাও সেই ধর্ম রক্ষার স্বার্থে একটা ব্যাপক প্রচার দেখতে পাচ্ছি। আমার কথা হচ্ছে, বিজেপি যে কথা বলছে হিন্দু ধর্ম রক্ষা, হিন্দুদের রক্ষা, তাহলে পরে নদিয়া জেলার ওই কালীগঞ্জ ব্লকের পাতিলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ওই যে গ্রামে, নির্দিষ্ট একটি গ্রামের 160টি পরিবার তারা তপশিলি সম্প্রদায়ভুক্ত বলে কি তারা হিন্দু নন? তাহলে তারা যে এতদিন ধরে মন্দিরে প্রবেশ করতে পারছিলেন না যেটা জানা যাচ্ছে, তাহলে বিজেপি যারা বলছে হিন্দু ধর্ম রক্ষা করবে, তাহলে তারা এতদিন কোথায় ছিলেন? বিজেপির এমএলএ তো রয়েছে, বঙ্কিম ঘোষ সহ আরো এমএলএ রয়েছে যারা নদিয়া জেলায় যাদের বাস। সেই বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ, তিনি কোথায় ছিলেন এতদিন? তিনি কি একবারও গিয়েছেন ওখানে? আমার প্রশ্ন রইল এটা, যে ওখানকার 160টি তফসিলি সম্প্রদায়ভুক্ত মানুষজন তারা শিব মন্দিরে প্রবেশ করতে পারছিলেন না হিন্দু হওয়া সত্ত্বেও, তাহলে বিজেপির কোনো ভূমিকা কি ওখানে দেখা গেছে? তাহলে কিভাবে তারা হিন্দু ধর্ম রক্ষার জন্য, যদি তারা হিন্দু ধর্ম রক্ষা এবং হিন্দুদের রক্ষা করবার জন্য তারা রাজনীতি করে থাকেন, তাহলে ওই 160টি পরিবার তপশিলি বলে তারা হিন্দু ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও তারা মন্দিরে উঠতে পারছেন না, তাহলে কি বিজেপি দলটা উচ্চ বর্ণের হিন্দুদের জন্য? নিম্নবর্ণের হিন্দু বলে যাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয় সমাজের একটা অংশের পক্ষ থেকে, তারা কোনোভাবেই কি চান না হিন্দু ধর্মের নিচু সম্প্রদায়ের তাদের তৈরি করে দেওয়া নিচু সম্প্রদায়ের মানুষ মন্দিরে উঠে পূজা অর্চনা করতে পারবেন না? এই যে গণতান্ত্রিক পরিবেশটাকে বিনষ্ট করবার চক্রান্ত যে একটা অংশের মানুষ করছেন, তাদের বিরুদ্ধেই বামপন্থীদের লড়াই, তাদের বিরুদ্ধেই লাল ঝান্ডাওয়ালাদের লড়াই। যে যার ধর্ম সে তার মতো করে পালন করবে, মুসলিম তার মুসলিম ধর্ম পালন করবে তার মতো করে, হিন্দু সম্প্রদায়ের মানুষ তার মতো করে সে তার ধর্ম পালন করবে। এখানে রাজনীতির কোনো জায়গা নেই। যদি হিন্দু ধর্ম রক্ষা করবার জন্যই বিজেপি বেশি উদ্গ্রীব থাকে, তাহলে আমাদের রাজ্যে ধরে নেওয়া যেতে পারে 65 থেকে 70% হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাহলে সংখ্যাগরিষ্ঠ হিন্দু। যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের ঘরে বেকার সমস্যাও বেশি, বেকারের সংখ্যাও বেশি, তাহলে বিধানসভা থেকে শুরু করে সারা রাজ্যব্যাপী বিজেপির যে স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু ধর্ম রক্ষা করা চাই, এই স্লোগানের মধ্যে হিন্দু ঘরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু ঘরের বেকার সন্তান তারা চাকরি পাচ্ছেন না, তাদের প্রতিনিয়ত রাজ্যের অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়ার কারণে, হিন্দু ধর্মের মানুষের আর্থিক অবস্থা দুর্বল, রাজ্যে কলকারখানা তৈরি না হওয়ার কারণে রাজ্যের মানুষের কর্মসংস্থান নেই, রাজ্যের মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, শোষিত, বঞ্চিত। এই শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই দুর্নীতির অভিযোগের কারণে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাও তো এই সমস্যার মধ্যে রয়েছে। সেই সমস্যা নিয়ে একটা কথাও আমরা শুনতে পাচ্ছি না শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একাধিক বিজেপির নেতাদের মুখে। তাহলে তারা কেমন হিন্দু ধর্ম রক্ষা করবার জন্য, কেমন হিন্দুদের রক্ষা করার জন্য তারা লড়াই করছে? আমার প্রশ্ন হলো এইটা। আর একদিকে যখন রাজ্য সরকার বলছে, রাজ্য সরকারের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বলছে তারা গণতান্ত্রিকভাবে তারা রাজ্য পরিচালনা করবার জন্যই তারা লড়াই আন্দোলন করে, কেমন ধর্মনিরপেক্ষ তারা? কোথায় রয়েছিলেন এতদিন তারা? ওই যে 160টি তফসিলি সম্প্রদায়ভুক্ত মানুষজন তারা যে মন্দিরে প্রবেশ করতে পারছিলেন না, সেই বিষয়ে কতটা ভূমিকা নিয়েছেন তারা? এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে তাহলে পরে এই যারা হিন্দু ধর্ম রক্ষা, যারা মুসলিম ধর্ম রক্ষার জন্য লড়াই আন্দোলন করছে, তারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে, তারা প্রকৃত অর্থেই না চায় হিন্দুদের ভালো, না চায় মুসলিমদের ভালো। এরা প্রকৃত অর্থেই কেউ ক্ষমতায় টিকে থাকবার জন্য বা কেউ ক্ষমতায় আসবার জন্যেই ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিয়ে মানুষের মধ্যে ঐক্যটাকে বিনষ্ট করে দেওয়ার একটা পরিকল্পনা। আর ঐক্যটাকে যদি বিনষ্ট করে দেওয়া যায়, লড়াই আন্দোলনগুলোকে যাতে দুর্বল করে দেওয়া যায়, তাহলে দুই শাসকের বিরুদ্ধে, এক কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক, এদের বিরুদ্ধে, এদের জনবিরোধী নীতির বিরুদ্ধে যে ধারাবাহিক লড়াই আন্দোলনগুলো করছে,
কর্মসংস্থানের দাবি, চাকরির দাবি, শিল্প কলকারখানার দাবি, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে যে লড়াই আন্দোলন করছে এই বামপন্থীরা সিপিআইএম পার্টির নেতৃত্বে, এই যে লাল ঝান্ডা নিয়ে, এদের যে মানুষ ধীরে ধীরে এদের দিকে আবার আস্থা রাখতে শুরু করেছে, বিশ্বাস করতে শুরু করেছে। এদের মিটিং মিছিলে লাল ঝান্ডা কালো মাথার ভিড় বাড়ছে, এটা দেখেই আতঙ্কগ্রস্ত হয়ে গিয়ে মানুষের এই আন্দোলনটাকে দুর্বল করার লক্ষ্যে, আন্দোলনটাকে ভেঙে দেওয়ার লক্ষ্যে এই জাতিগত বিদ্বেষ তৈরি করে দেওয়া, হিন্দু মুসলমান সাম্প্রদায়িক উস্কানি, এই ধর্মের ভিত্তিতে মানুষের বিভাজন তৈরি করে দেওয়ার একটা পরিকল্পনা, এটাকে কিন্তু ব্যর্থ করবার জন্যই হচ্ছে অনেকটাই সচেষ্ট হয়েছে, ব্যর্থ করে দিতে পারছে। প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু এই বিভ্রান্ত কাটিয়ে উঠতে পারছে। সিপিএম পার্টি, বামপন্থীরা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছে যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে আখেরে মানুষের খুব একটা লাভ হয় না। মানুষের দৈনন্দিন জীবনে যে বা প্রাত্যহিক জীবনে যে মৌলিক চাহিদা, সেই চাহিদা পূরণ করবার জন্য এই রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার, সঠিক লড়াই আন্দোলন করা দরকার। সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে, মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছে। সেই কারণেই কিন্তু ধীরে 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 বামপন্থীরা তাদের শক্তি বৃদ্ধি করে সামনের দিকে এগিয়ে চলেছে। লক্ষ্য একটাই, 2026 সালের বিধানসভা নির্বাচনে বামেদের শক্তিটাকে আরো বৃদ্ধি করে নিয়ে বিধানসভার ভেতরে গিয়ে কর্মসংস্থান, শিল্প কলকারখানা তৈরি, রাজ্যের আর্থিক অবস্থার উন্নয়ন, মানুষের সার্বিক উন্নয়ন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে নিয়ন্ত্রণ, এই সমস্ত বিষয় নিয়েই তারা হচ্ছে বিধানসভার ভেতরে কথা বলবে। বাইরে মানুষকে ঐক্যবদ্ধ করে এই দাবিগুলোর ভিত্তিতে লড়াই আন্দোলন করে শাসককে বাধ্য করবে এই মানুষের চাহিদা, মানুষের সমস্যা সমাধানের হচ্ছে পদক্ষেপ গ্রহণ করতে। এইটাই হচ্ছে বামপন্থীদের মূল লক্ষ্য। আর সেই কারণেই তো মানুষ যাতে সঠিকভাবে ধর্ম পালন করতে পারে, প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে, এটাই হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক বিষয়। আর সেই জন্যই অলোকেশ দাসের নেতৃত্বে ওখানকার সামাজিক ন্যায় মঞ্চ এবং ওখানকার মানুষ, উৎকৃষ্ট চিন্তাভাবনার মানুষ, তারা হচ্ছে লড়াই আন্দোলন করেই এমন একটি জয় ছিনিয়ে আনতে পেরেছে। এইটাই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবার আজকে আমার মূল বিষয়। নিশ্চিতভাবেই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তার সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।